আসন্ন নির্বাচনে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন ও নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ বললেন সিইসি। গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। উপদেষ্টাদের নয়, জাতির জন্যই সেফ এক্সিট দরকার বললেন আইন উপদেষ্টা। মানবাধিকার কমিশনকে স্বয়ংসম্পূর্ণ করার তাগিদ পরিবেশ উপদেষ্টার। আলোচিত পিআর ইস্যু জনগণের ওপর ছাড়তে চায় বিএনপি। নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতেই পদ্ধতি প্রয়োজন বলছে জামাত। এবং অন্তিম বিদায়ে সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত বরেণ্য শিক্ষাবিদ মঞ্জুরুল ইসলাম। বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। আগামী নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই নির্বাচনে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রামে এক নির্বাচনে কর্মশালায় বিধি অনুযায়ী কাজ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ইসি পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা দেবে বলেও জানান সিইসি। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভোট গ্রহণের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। এতে অংশ নেন ৭০ জন নির্বাচনী কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, আইনের শাসন কাকে বলে এই নির্বাচনের মাধ্যমে সেটা দেখাতে চাই ইসি। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল দ্যাট ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করে সিইসি বলেন, এক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। যতক্ষণ আপনারা আইনের মধ্যে থেকে বিধি অনুযায়ী আইন অনুযায়ী কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে, পূর্ণ সহযোগিতা দিয়ে যাবে, সেই এসিউরেন্স আমি আপনাদেরকে দিচ্ছি। তিনি বলেন, প্রিসাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তারাও অপরাধী হিসেবে গণ্য হবেন। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেব ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। এদিকে কর্মশালায় অংশ নেওয়া বক্তারা বলেন, এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে গুজব, অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম ও এআই এর অপব্যবহার। আফরিন পপি, মোহনা সংবাদ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানালেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। গণমাধ্যম কর্মীদের নির্বাচনের সংবাদ সংগ্রহে সুষ্ঠু ও নিরাপদ করতে তাদের সঙ্গে আলোচনা করে ইসিকে গণমাধ্যম নির্দেশিকা প্রণয়নের পরামর্শ দেন তিনি। সকালে ডেইলি স্টার সেন্টারে বিজেসি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন শাখাওয়াত হোসেন। গণমাধ্যমের জন্য ইসি প্রস্তাবিত নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতার বাধা উল্লেখ করে সাংবাদিকরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। নির্বাচন নিয়ে মানুষের অতীত অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। বিশেষ করে বিগত 3টি নির্বাচন ইতিহাসের সবচেয়ে বাজে দৃষ্টান্ত হয়ে আছে। বিতর্কিত এই নির্বাচনগুলোতে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করেছে তৎকালীন সরকার। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে ইতোমধ্যেই গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবিত নীতিমালার অসঙ্গতি নিয়ে এ সেমিনারের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। গণমাধ্যম কর্মীরাও হয়রানির শিকার না হয়ে তার কাজটা করতে পারবে, সেই লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন। প্রস্তাবিত নীতিমালাকে 24-এর নির্বাচনের কপি পেস্ট বলে মন্তব্য করেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক রাজা। অতীতে যে সমস্ত ইলেকশনগুলি নিয়ে অনেক বিতর্ক আছে, সেটার মূল কারণ ছিল সরকার যেভাবে চেয়েছে সেভাবে ইলেকশনটা হয়েছে। এবার যেহেতু সরকারের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার, ভালো ইলেকশন করতে না পারার কোনো কারণ নেই। কিন্তু ইলেকশন কমিশন যদি আগের ধারাতেই চলতে থাকে, ওই যে কপি পেস্টের ধারা, তাহলে ইলেকশনটাও আগের মতোই কপি পেস্ট হবে। প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশকে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি এই নীতিমালার নানান অসঙ্গতি নিয়েও নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। যদি নির্বাচন কমিশনকে অবৈধ করে আমার কেন্দ্রে প্রবেশ করতে হয়,
তাহলে আমাকে কেন নির্বাচন কার্ড দিচ্ছে, আমাকে সেখান থেকে কার্ড সংগ্রহ কেন করতে হচ্ছে? ইসি ও গণমাধ্যমের উদ্দেশ্য একই হওয়ায় সাংবাদিকদের নিয়ন্ত্রণের মতো অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান সিনিয়র সাংবাদিকরা। যদি আমাদের উদ্দেশ্য এক হয়ে থাকে যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, তাহলে সেই উদ্দেশ্যে সংবাদকর্মীদের জন্য যে ব্যারিয়ারগুলো রাখা হয়েছে সেটাকে আমার বেশি মনে হয়েছে। ঘটনা ঘটছে তখন আমি ওখানে যে যিনি চিফ আছেন ওই সেন্টারে তার পারমিশন নিয়ে ঢুকতে হবে, এটা কোনো যৌক্তিক কোনো কারণ না। এ সময় প্রস্তাবিত নীতিমালার সংশোধনীর প্রস্তাব তুলে ধরেন RFEDর সভাপতি কাজী জেবেল। কার্ড থাকলেই কেন্দ্রের প্রবেশ সহ সরাসরি সম্প্রচার, ভোট কেন্দ্রে অবস্থানের সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ও রেডিও যুক্ত আসন ভিত্তিক মিডিয়া সেল, মোটরসাইকেল ব্যবহার সহ বেশ কিছু সংশোধনী তুলে ধরা হয়। আমরা বলছি না এটা 15 দিন আগে যাতে স্ক্রুটিনিটা সহজ হয়। সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারের অংশ হিসেবে নয়, সাবেক নির্বাচন কমিশনার হিসেবে গণমাধ্যম নীতিমালার জটিলতা সংশোধনে ইসিকে অনুরোধ করেন তিনি। কেন্দ্রে যেতে প্রিজাইডিং অফিসারের পারমিশন লাগবে, এটা সঠিক হলো না। আমি রিকোয়েস্ট করব নির্বাচন কমিশনকে এই বিষয়টি চিন্তা ভাবনা করতে। Your eyes should be absolutely crystal clear and you act on them. Put less restriction. গণমাধ্যমের নীতিমালা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই তা চূড়ান্ত করার পরামর্শ দেন সাবেক এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনকে আবার অনুরোধ করব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। উপদেষ্টা নয়, পুরো জাতির জন্য সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর কমিশনকে স্বয়ংসম্পূর্ণ করার তাগিদ দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে জাতীয় পরামর্শ সভা। এতে অংশ নেন বিশিষ্টজন সহ অংশীজনরা। আলোচনায় উঠে আসে কমিশনের কার্যকারিতা, স্বাধীনতা এবং ভবিষ্যৎ কাঠামো সংক্রান্ত সুপারিশ। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উপদেষ্টাদের নয়, পুরো জাতিরই সেফ এক্সিট প্রয়োজন। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আদালত অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে, কিন্তু তা বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতা আছে। If judges were always very judicious, then the trend of extrajudicial killing that we have seen over the years would not have been a reality. অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খসড়া অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনকে গবেষণা প্রতিষ্ঠান মনে হয়েছে। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়টি জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা পাবে সে বিষয়ে মানুষের মতামত জরুরি। আর জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতেই পিআর পদ্ধতিতে ভোট দরকার। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর মৌচাকে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিশ্লেষকরা। যখন আপনি আবার আলোচনা আনতে চান, রাজনৈতিক সংকট সৃষ্টি করতেই পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশে যদি এখন আপনি ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না। পিআরের প্রায় 100 ধরন আছে। পৃথিবীর এক এক দেশে এক এক প্রান্তে এক এক ধরনের। যখন আপনি এগুলোকে ব্যাখ্যা না করে যখন আপনি এভাবে উত্থাপন করেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পিআরের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পিআর সিস্টেমটার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশ দল উচ্চকক্ষে নিম্নকক্ষে হয়তো ডিফারেন্স আছে, উচ্চকক্ষে বেশিরভাগ মত দিয়েছে।
তবে একে রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস হিসেবেই দেখছে বিএনপি। বিষয়টি জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো জনমত সৃষ্টি করার, জনগণের কাছে যাওয়ার, ম্যান্ডেট নেওয়ার। যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিয়ার। আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করার পক্ষপাতী না, আপার হাউস ও লোয়ার হাউস। এদিকে তাঁতি দলের ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক, তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি। বিএনপির সঙ্গে এখন এই বিষয়ে কেউ আলোচনা করেনি। তবে একটি প্রশ্ন তো থেকে যায়, যারা এই সরকারে আছে, পরবর্তী সরকার স্বাভাবিক নিয়মে তাদের সেফ এক্সিটের বিষয়টি ভাববে। এই কারণে আইনগত বৈধতার প্রশ্ন যদি আসে তাহলে পার্লামেন্টে তার বৈধতা দিতে হবে। দেশে বিদেশে ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর বলে অভিযোগ করেন তিনি। এবং আমি আশাবাদ ব্যক্ত করি সকল দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অন্তিম বিদায়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে বরেণ্য এই ব্যক্তির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে বৃষ্টি উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে আসেন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী সহ সর্বস্তরের মানুষ। তারা বলেন, এই গুণীর বিদায়ে দেশের যে অপূরণীয় ক্ষতি হলো তা কিছুতেই পূরণ হবার নয়। মশিউর রহমানের রিপোর্ট। বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ডক্টর মঞ্জুরুল ইসলাম শুক্রবার বিকেলে সবাইকে কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমান নিপাট ভদ্রলোক এই সাদাসিধে মানুষটি। তার অন্তিম বিদায়ে প্রকৃতিও যেন বেদনাবিধুর। সাত সকালে সে কথাই জানান দিল অঝোর ধারার বৃষ্টি। এই বৃষ্টির কান্নার মাঝেই সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন শিক্ষার্থী, সহকর্মী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সহ সর্বস্তরের মানুষ। তাকে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারের আইন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা। সকলেই আসলে আশা করেছিলেন যে একটা মিরাকল কিছু ঘটবে এবং উনি আবার ফেরত আসবেন। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। উনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। অন্তিম শ্রদ্ধা জানান তার বন্ধুমহল, তার ছাত্রছাত্রী এবং অসংখ্য ভক্ত গুণগ্রাহী। গুণীজনের এই চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। আমার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল, আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র। আমার চেয়ে বয়সে সে আমার চেয়ে সেশনে এক বছর আগের। তিনি শিল্পবোদ্ধা ছিলেন, তিনি জনপ্রিয় শিক্ষক ছিলেন। তিনি শ্রেণীকক্ষে তার মতো এরকম প্রিয় শিক্ষক আমরা দেখিনি। আমার কাছে উত্তর ঔপনিবেশিক কালে বাংলা সাহিত্যের অনন্য গল্পকার হিসেবে সৈয়দ মঞ্জুরুল ইসলাম অনন্য। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে অনুষ্ঠিত হয় জানাজা। পরে তাকে অন্তিম শয়নে শায়িত করা হয় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন। সেখানে বাংলাদেশের হিস্সা মাত্র $850 মিলিয়ন। ডিসিসিআই বলছে, কার্যকর হালাল ইকোসিস্টেম ও আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেশন বোর্ডের অভাবেই দেশে হালাল পণ্য শিল্পের বিকাশ হচ্ছে না। যদিও হালাল পণ্য বিকাশে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়ার কথা বলছে রফতানি উন্নয়ন ব্যুরো। এক্ষেত্রে আলাদা একটি ইকোনমিক জোন সৃষ্টির কথা ভাবছেন বিরা। রাজধানীতে এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিশ্বে হালাল পণ্যর বাজার প্রায় $3 ট্রিলিয়ন, কিন্তু বাংলাদেশ রপ্তানি করছে $1 বিলিয়ন কম, যার বেশিরভাগই আবার কৃষিভিত্তিক। হালাল পণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে করণীয় চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ, ডিসিসিআই।
ব্যবসায়ী সংগঠন বলছে 2034 সালের মধ্যে বৈশ্বিক হালাল বাজার $10 ট্রিলিয়ন উন্নতি হবে, অথচ কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে এই খাতে পিছিয়ে আছে বাংলাদেশ। শপিং মলেও হালাল রেস্টুরেন্ট আছে, পিৎজাও হালাল রেস্টুরেন্ট আছে, দে হ্যাভ এভরিথিং। তখন আবার একটু রিসার্চ করলাম কেন এখানে তো এত মুসলিম নাই, তখন দেখলাম যে মুসলিম জনসংখ্যা 50,000 কিন্তু ওয়ার্কিং মুসলিম 2.5 লাখ। ব্রাজিল, অস্ট্রেলিয়া ও ভারতের মতো অমুসলিম দেশ বিশ্বব্যাপী 80% হালাল পণ্যের বাজার দখল করেছে। নিয়ন্ত্রণের ভূমিকাও এই সব দেশ। এক্ষেত্রে বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে আধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ, সমন্বিত নীতিমালা ও দক্ষ জনবল গড়ার তাগিদ দেন হালাল পণ্যর উৎপাদক ও রপ্তানিকারকরা। আমাদের অপরচুনিটি আছে সবখানে, সুতরাং হালালের অ্যাকচুয়ালি স্কোপটা কিন্তু অনেক বড়। পাবলিক অ্যাপ যেটা দিয়ে সে স্ক্যান করে একটা যে কোনো হালাল প্রোডাক্টের এন্টায়ার হিস্ট্রিটা বুঝতে পারবে। অ্যানিম্যাল হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন আছে, এই গাইডলাইনকে বাংলাদেশ কমপ্লায়েন্ট করতে হবে। যখন 10 টাকা ধরে আলু মুন্সিগঞ্জ আলু পৌঁছে যাইতেছে, তুরস্ক এবং ইরানে এক্সপোর্ট করবে, সরকার শুধু একটা সার্টিফিকেটের জন্য, পারমিশনের জন্য পারতেছে না। বিডা বলছে হালাল পণ্যর উদ্যোক্তাদের জন্য আলাদা ইকোনমিক জোন করার কথা ভাবা হচ্ছে, আর হালাল পণ্য নিয়ে মেলার আয়োজন করার পরিকল্পনা নিয়েছে ইপিবি। আমাদের এবার ডিসেম্বরে একটা সোর্সিং ফেয়ার আমরা আয়োজন করছি 1 থেকে 3 এর ভিতরে। সেখানে আপনারা যদি চান তো আপনারা প্রপোজ করতে পারেন যে আমরা কালেক্টিভলি এটা সোর্স করি। বিডা থেকে আমরা অনেকগুলি সেক্টর টার্গেট করেছি যেগুলো আসলে প্রমোট করার প্রয়োজন। সেক্টর প্রমোশনের জন্য তার পলিসি অ্যান্ড রেগুলেটরি সাপোর্ট যেটা আজকে আলোচনা আসছে, এটা অত্যন্ত নিশ্চিত। তো এই খাতটি ডেভেলপ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, এটা নিশ্চিত। হালাল পণ্য উৎপাদনের জন্য মাত্র 160টি প্রতিষ্ঠান সনদ নিয়েছে বলে জানান বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের ডিজি আমিনুল ইসলাম। বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা সার্টিফিকেশন অর্জন করেছে, এরকম 160টা প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে সার্টিফিকেশন অর্জন করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের কল্যাণ ও মানব সম্পদ উন্নয়নের জন্য বিএনপি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। সে লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সামাজিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর পল্লবীতে বেগুনটিলা রোডে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে আমিনুল হক বলেন, এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ওষুধ ছাড়া তো মরে যাব, আমাদের কোনো চিকিৎসার টাকা পয়সা নাই, উনি তো ভালোই চিকিৎসা করে দিচ্ছেন। উনি যে এই পদ্ধতিটি নিছে, উনি অনেক ভালোর জন্য নিছে, গরিবরা অনেক ওষুধ পাচ্ছে। অসহায় মানুষের চিকিৎসার কথা চিন্তা করে ঢাকা 16 আসনের রূপনগর ও পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু ডেন্টাল ও চর্মরোগীদের জন্য প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। খুব ভালোই করছে, এর জন্য আমরা তাকে খুব ধন্যবাদ জানাইতেছি। তো বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর মতো সামর্থ্য আমাদের নেই, ভাইয়া আমাদের এই ব্যবস্থাটা করে দিছে, তার জন্য অনেক ধন্যবাদ। উত্তর সিটির 2 নম্বর ওয়ার্ডে পল্লবীর শহীদবাগ বেগুনটিলা এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নুর সালাম। জানান, নির্বাচনের পরেও চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। 16 আসনে একটি সরকারি হাসপাতাল স্থাপন করবেন এবং যাতে প্রতিটি ওয়ার্ডে খন্ড খন্ড করে আমরা এই মেডিকেল সেবা দিয়ে যাবো আর কি, এটা আমাদের নির্বাচনের পরে চলবে। শহীদবাগ ও বেগুনটিলা এলাকায় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এলাকাটিতে চিকিৎসা সেবার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া সহ বিএনপি সরকার গঠন করলে ঊর্ধ্ববাসীদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। প্রত্যেকটি সামাজিক কার্যক্রম সবকিছু হবে আমাদের সাধারণ মানুষের জন্য। যে সমস্যাগুলো এখন সমাধান করা সম্ভব, সেই সমস্যাগুলো আমি চেষ্টা করছি দ্রুত সমাধান করার জন্য। আর যে সমস্যাগুলো এখন করা সম্ভব না, সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আগামীর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে। এলাকার সন্তান হিসেবে আমৃত্যু মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন আমিনুল হক। আমরা একটি বাসযোগ্য এলাকা তৈরি করতে চাই, যেখানে যাতে ভবিষ্যতে আর কোনো জলাবদ্ধতা সৃষ্টি না হয়। আমি কোনো নেতা হিসেবে আপনাদের পাশে থাকতে চাই না, আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, এবং আমি আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ আপনাদের সুখে দুঃখে সবসময় আমরা আপনার পাশে থেকে সকল সমস্যাগুলো সমাধান করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আসন্ন নির্বাচনে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন ও নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ বললেন সিইসি। গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। উপদেষ্টাদের নয়, জাতির জন্যই সেফ এক্সিট দরকার বললেন আইন উপদেষ্টা। মানবাধিকার কমিশনকে স্বয়ংসম্পূর্ণ করার তাগিদ পরিবেশ উপদেষ্টার। আলোচিত পিআর ইস্যু জনগণের উপর ছাড়তে চায় বিএনপি। নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতেই এই পদ্ধতি প্রয়োজন বলছে জামাত। এবং অন্তিম বিদায়ে সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত বরেণ্য শিক্ষাবিদ মঞ্জুরুল ইসলাম। বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।